হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি 2025-এর যে পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 8ই মার্চ যে তোমাদের পরীক্ষা হয়েছিল, তার সম্ভাব্য উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা মিলিয়ে নাও, দেখে নাও তোমাদের স্কোর আর কেমন ধরনের প্রশ্ন এসেছিল। সবাই তোমরা দেখো ভিডিওটি, যারা পরীক্ষা দাওনি তারাও দেখো এবং যারা দিয়েছো তোমরা মিলিয়ে নাও তোমাদের সঠিক উত্তরটি। চলো আমরা শুরু করি, দেখে নিই কেমন ধরনের প্রশ্ন এসেছিল। কি ছিল এটা? একটা শিফটের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ছিল? ডক্স। ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? বলো, কোন ধরনের ফাইলের? এটা হলো কি? এটা হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের হচ্ছে এক্সটেনশন। এরপরে কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি ছিল? কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত ছিল? কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত ছিল? কে ছিল? বলো। একবারে সহজ প্রশ্ন ছিল এটা। কে ছিল? হিমা দাস। হিমা দাস একজন ভারতীয় স্প্রিন্টার। তার নিজ শহর কি? আসামের ধিং থেকে তিনি ধিং এক্সপ্রেস নামে তিনি পরিচিত। তিনি 2018 সালে আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন, যা যে কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক ছিল। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত বছর? এটাও সহজ প্রশ্ন ছিল। বলো, কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে কি? 18 বছর। বর্তমানে 18 বছর। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হলো কি? 18 বছর। পূর্বে এই বয়সসীমা 21 বছর ছিল। কিন্তু 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর দ্বারা এটাকে কমিয়ে 18 বছর করা হয়। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। কি আছে? ভানু সিং। ভানু সিং কার ছদ্মনাম? বলো, ভানু সিং কার ছদ্মনাম? কার? সঠিক উত্তর হয়ে যাবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? ভানু সিং। দেখে নিই পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একটা উক্তি রয়েছে, সকল কলমই হলো কি? পেন্সিল এবং কোনো পেন্সিলই টুপি নয়। তাহলে কি বলছে? সকল কলম হচ্ছে কি? পেন্সিল। তাহলে কলম মানে কি? পেন। আমি পেন ধরলাম। তাহলে এটা হলো কি? ধরো পেন। এবারে কি বলেছে? সকল হচ্ছে কি? কলম হচ্ছে পেন্সিল। তাহলে পেন্সিলের মধ্যে কি পড়বে? হচ্ছে কি? হচ্ছে কলম পড়বে। এবং কি বলেছে? কোনো পেন্সিল টুপি নয়। তাহলে টুপি কি থাকবে? বাইরে থাকবে। টুপি হচ্ছে কি? ক্যাপ। কোনো এটা বাইরে। এবারে কি উপসংহার রয়েছে? প্রথমে কি রয়েছে? সকল টুপি হলো পেন্সিল। সকল টুপি কি পেন্সিল? বলো। এর সঙ্গে কোনো টুপির সঙ্গে কোনো এদের কোনো রিলেশন নেই। তাহলে এটা ভুল রয়েছে। কোনো কলমই টুপি নয়। কোনো কলম কিন্তু টুপি নয়। এটা ঠিক রয়েছে। তাহলে কোনটা সঠিক? কেবলমাত্র অপশন বি, কেবলমাত্র উপসংহার দ্বিতীয়টা, যেটা হচ্ছে কি? সত্য। ওকে? চলো দেখে নিই পরের প্রশ্ন কি ছিল? 6 নম্বর প্রশ্ন। যদি 24:a সমান 400 হয়, তবে a এর মান কত? একবারে সহজ ছিল এটা। তাহলে আমরা কিভাবে করব? 24/a equal to 400। যারা পরীক্ষা দেয়নি তারাও কিন্তু এই শিফটটা কিন্তু দেখো। ঠিক আছে? কারণ সামনে তোমাদের আবার নানান ধরনের পরীক্ষা আসতে চলেছে। প্রিভিয়াস ইয়ার অবশ্যই দেখবে। তাহলে কিন্তু অনেক কাজে তোমাদের লাগবে পরবর্তীকালে। তাহলে a সমান কি হচ্ছে? a সমান 24/400। এটা এই এদিকে আছে, এদিকে চলে আসবে, এটা দিয়ে চলে যাবে। তাই তো? তাহলে কাটাকাটি করি আমরা। কাটাকাটি করলে কি হবে? আমরা করো কাটাকাটি, 4 দিয়ে করি। 4 100 আর 4 6। তাহলে 6/100 মানে 0.06। ওকে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, 0.06। চলো দেখে নিই পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে হন? বলো। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে হন? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ডি, ডি গুকেশ। ওকে? চলো দেখে নিই পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। বেমানানটি খুঁজে বের করুন। এর মধ্যে কোনটি বেমানান রয়েছে এদের মধ্যে? প্রথম, পাটনা বিহার। বিহারের রাজধানী কি? পাটনা। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। উড়িষ্যার রাজধানী কটক নয়। উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। তো সঠিক উত্তর কি হবে? কটক, উড়িষ্যা। এটা হচ্ছে সঠিক উত্তর হবে। তারপরে দেখে নিই, তারপর একটা সিরিজ রয়েছে। ওকে, লেটার সিরিজ রয়েছে। কি রয়েছে? পিকে ইজ টু কিউজে
তারপরে সমানুপাত AZ এর পরেরটা কি হবে, তাই তো? তাহলে P এর মান কত? P16, K কত? K11, তারপরে Q কত? Q17, J10। তাহলে দেখো 16 থেকে 17 হয়েছে আর 11 থেকে 10 হয়েছে, মানে কমে একটা বেড়েছে একটা কমেছে। তাহলে A থেকে কি হবে? তাহলে B হবে। আর Z থেকে কি হবে বলো? বলো, Y হবে। একটা বাড়বে একটা কমবে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। ওকে, BY। চলো দেখে নিই পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন। একটি ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কি বলা হয়? আপলোডিং বলবো, ডাউনলোডিং বলবো, নেভিগেটিং বলবো, না ব্রাউজিং বলবো? তাহলে কি বলবো? সঠিক উত্তর হবে কি? অপশন সি, নেভিগেটিং বলে। ওয়েবসাইটে এক পাতা থেকে অন্য পাতায় যাওয়াকে নেভিগেটিং বলা হয়, কারণ এটি একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পথ নির্দেশ বা দিক নির্দেশের কাজ করে। ঠিক আছে? আপলোডিং কি? আপলোডিং মানে কি? একটি ফাইল আপলোড করা। আর ডাউনলোডিং মানে কি? ডাউনলোডিং মানে ফাইল ডাউনলোড করা। এবং ব্রাউজিং মানে কি? ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য খোঁজা বা দেখা। তাহলে বুঝতে পেরেছো সঠিক উত্তর কি হবে? নেভিগেটিং। এরপরে দেখে একটা চিত্র রয়েছে 11 নম্বর। কি রয়েছে? এই চিত্র থেকে এই চিত্র হয়েছে, এই চিত্র থেকে এই চিত্র হয়েছে। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি? এই ত্রিভুজ, ত্রিভুজের পরে একটা লাঠি রয়েছে, তার আগে একটা সাইন রয়েছে। তাহলে এখানে ত্রিভুজটা এখানে চলে এসছে, দিয়ে তারপর লাঠি রয়েছে। তারপরে কি? তারপরে ত্রিভুজটা এখানে ছিল, এখানে চলে এসছে, এখানে লাঠি রয়েছে। তাহলে পরেরটা কি হবে? ত্রিভুজটা এখানে আসবে, এখানে লাঠি থাকবে। তাহলে ত্রিভুজটা এখানে কোথায় আছে? এখানে আছে, তারপর এইটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, মানে এটা কিন্তু এখানে বসবে। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? বলো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর হবে কি? অপশন সি, ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ১৯৯২ সালে ৭৩তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েত রাজ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা এবং সুরক্ষা দেওয়া হয়। এই সংশোধনীটি সংবিধানে পঞ্চায়েত শিরোনামে একটি নতুন অংশ, যেটা 9 এবং পঞ্চায়েত কার্যকরী বিষয় ধারণাকারী একাদশ তফসিলে কিন্তু এটা যুক্ত করা হয়। ভারতের সংবিধানের একাদশ তফসিলে কিন্তু এটা যুক্ত করা হয়। ঠিক আছে? দেখো ১৩ নম্বর প্রশ্ন কি ছিল? জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? বলো, কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে কি? ফসল কাটার মরশুম। ঠিক আছে? ফসল ফসল কাটার যে মরশুম, এই সঙ্গে মানে এই সম্পর্কে কিন্তু এটা যুক্ত। চলো পরের প্রশ্ন কি ছিল দেখে নিই আমরা। পরে একটা অঙ্ক রয়েছে ১৪ নম্বরে। কি রয়েছে? একটি ভগ্নাংশে লব 10% কমানো হলো এবং হরকে 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান 9/22 হয়। তাহলে মূল ভগ্নাংশটি কত? তাহলে কি বলছে? লব আর কি? হর। লব আর হর। এবারে 10% প্রথমে কি 10% কমিয়েছে। তাহলে ১০০ যদি ১০০ থাকে তাহলে কি হবে? ৯০ হয়েছে এখন। ওকে? হলো? আর তারপরে হরকে কি করেছে? হরকে 10% বাড়ানো হয়েছে। তাহলে এখন কি হয়েছে? ১১০ হয়েছে। কিন্তু কমিয়ে নতুন ভগ্নাংশটি কি হয়েছে? বলছে কি 9/22 হয়েছে। তাহলে প্রকৃত হরলবটা কত? লব বাই হর কত? কত হবে? কাটাকাটি করি আমরা। ০, ০ কেটে গেল। ৯, ৯ কেটে গেল। ১১ দুগুণে ২২। তাহলে কি হলো? প্রকৃত ভগ্নাংশটি কি হলো? 1/2। তো সঠিক উত্তর কি? অপশন সি, হাফ। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। ১৫ নম্বর প্রশ্ন। ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে ছিল? কে ছিল? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, অভিনব বিন্দ্রা। ওকে? ১৬ নম্বর প্রশ্ন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বহুবার আসা প্রশ্ন এটা। বহুবার পরীক্ষায় এসেছে। চলো দেখে নিই ১৭ নম্বর প্রশ্ন। এটাও একটা চিত্র রয়েছে। চিত্রে কি রয়েছে? তীর চিহ্নটা প্রথমে এদিকে ছিল এবং ত্রিভুজটা এরকম ছিল। দিয়ে তীর চিহ্নটা কিছু উপর দিকে চলে আছে কিন্তু উল্টো হয়ে গেছে। আর ত্রিভুজটা কিন্তু উল্টে গেছে জাস্ট। তাহলে এই চিত্রে কি তীর চিহ্নটা এদিকে আছে। তাহলে পরের চিত্রে কি হবে? তীর চিহ্নটা নিচে আসবে এবং সেটা এদিকে হবে। তাই না? এদিকে হবে। আর এটা কি হবে? এটা জাস্ট উল্টে যাবে। এটা জাস্ট এরকম হবে। হলো? তাহলে কোন নম্বর চিত্রটা সঠিক হবে? বলো, কোন চিত্র সঠিক হবে?
অপশান সি। ঠিক আছে, অপশান সি। চলো পরের প্রশ্ন দেখে নিই। গ্লুকোমা চোখ, চোখে হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা রোগ কোথায় হয়? চোখে। আর জন্ডিস, জন্ডিস কোথায় হয় বলো? যকৃতে। কিসের পরিমাণ বেড়ে যায়? বিলিরুবিনের পরিমাণ কিন্তু বেড়ে যায় জন্ডিস হলে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ১৯ নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু হচ্ছে ১৫৬ এবং গসাগু হচ্ছে ১৩। সংখ্যা দুটির একটি ৭৮ হলে অপর সংখ্যাটি কত? তাহলে এটা সহজ অঙ্ক একেবারে। কি ছিল? সংখ্যা দুটির গুণফল, মানে ৭৮ ইন্টু হচ্ছে অপর সংখ্যাটা আমি জানি না, সেটা আমি ধরলাম হচ্ছে কি এক্স। সংখ্যা দুটির গুণফল মানে কি? লসাগু ইন্টু গসাগু, তাই তো? তাহলে এক্স সমান তাহলে কি লিখবো? ১৫৬ ইন্টু ১৩ বাই ৭৮। ১৩ ছয় কত? ৭৮। ৬ দিয়ে কাটো। ৬ দুগুণে ১২, ৬ ছয় ৩৬। তাহলে কি হলো? ২৬। তাহলে অপর সংখ্যাটি কত হলো? ২৬। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ২৬। দেখো পরের প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন। ভারতে প্রথম মানচিত্র কে তৈরি করেন? বলো। কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, জেমস রেনেল। ওকে? জেমস রেনেলকে রবার্ট ক্লাইভ হিন্দুস্তানের মানচিত্র তৈরি করতে বলেছিলেন, কারণ ক্লাইভ দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ জানতে চেয়েছিলেন। ওকে? চলো দেখে নিই পরের প্রশ্ন, ২১ নম্বর প্রশ্ন। যদি এক্স ৫টি সংখ্যা ২, ৩, ৫, ৭, ১৩ এদের গড় হয়, ঠিক আছে? মানে ২, ৩, ৫, ৭ এবং ১৩ হচ্ছে গড় হচ্ছে কি এক্স, এই ৫টা সংখ্যার, এবং ১০ থেকে ২০ মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল যদি ওয়াই হয়, হ্যাঁ, তাহলে ওয়াই মাইনাস 2x সমান কত? তাহলে আমরা এটা প্রথমে যোগ করব আমরা। এটা যোগ করলে কি হবে? এই কটাকে যোগ করলে কত আসবে? ১৩ সাথে ২০, ২০ আর হচ্ছে ২০ এদিকে হচ্ছে ৩০। তাই এটা যোগ করলে ৩০ হবে। ৩০ ৫টা সংখ্যা। এদের গড় কত হবে? বলো? ৬। এই ৬টা মানে কি? এই ৬ মানে হচ্ছে যে এক্স। ঠিক আছে? এই ৬ মানে হচ্ছে কি? এক্স। এবার আমাকে ওয়াই বের করতে হবে। তাহলে ১০ থেকে ২০ এর মধ্যে বিজোড় সংখ্যা কি রয়েছে সেটা বের করতে হবে আগে। ১১, ১৩, ১৩, ১৫, ১৭ আর হচ্ছে ১৯। তাহলে কটা সংখ্যা রইল? ৫টা সংখ্যা। তা এবার এদের হচ্ছে কি? যোগফল। কি বলেছে? এই যে সংখ্যাগুলোর যোগফল বলেছে। তাই এদের যোগফল করলে কত হবে? এদের যোগ করলে হবে হচ্ছে 75। ঠিক আছে? 75 মানে কি হলো? ওয়াই। ঠিক আছে? এবারে আমাকে কি বলেছে? ওয়াই মাইনাস 2x। তাহলে ওয়াই মানে কি? 75 মাইনাস 2x মানে কি? ৬ দুগুণে ১২। ১২ বাদ দিই, তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার হলো ৬৩, 63। অপশন ডি। তাই সঠিক উত্তর কি হলো? 63। চলো দেখে নিই পরের প্রশ্ন। ২২ নম্বর প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কি? অপশন সি, ১৯৪২ সালে। চলো দেখে নিই পরের প্রশ্ন। কি ছিল? কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেছিলেন? কোন শাসকের রাজত্বকালে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, হর্ষবর্ধন। আমি কি বলেছিলাম? হয়ে হ। ঠিক আছে? হয়ে হ। আর ফয়ে ফ বলেছিলাম। ফাইনাল লেখা হচ্ছে কি? ফুকুওকি। ওকে? চলো দেখে নিই পরের প্রশ্ন, ২৪ নম্বর প্রশ্ন। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? কত সালে পেয়েছিল? বলো। ২০২৩ সালে। কত সালে পেয়েছিল? ২০২৩ সালে। এটি ভারতের ৪১তম ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্নটা কি ছিল? এটাও একটা উক্তি রয়েছে। কি রয়েছে? সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ। তাহলে যেমন বলছি তেমন করে করব। তাহলে সকল কুঁড়ে ঘর আমি কে লিখলাম? সকল কুঁড়ে ঘর কি বলেছে? রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ যদি হয় তাহলে রাজপ্রাসাদকে আমি আর লিখলাম। এবং সকল রাজপ্রাসাদ কি বলেছে? মন্দির। তাহলে সকল রাজপ্রাসাদ মন্দির মানে কি? মন্দিরের মধ্যে রাজপ্রাসাদ। মন্দিরকে আমি এম লিখলাম। ওকে? এবার কি বলছে? উপসংহার কি বলছে? কিছু মন্দির হলো কুঁড়ে ঘর। কিছু মন্দির হলো কি? কুঁড়ে ঘর। একদম সঠিক। কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এটাও সঠিক। ঠিক আছে?
তাহলে দুটো কিন্তু সঠিক। তাই সঠিক উত্তর কি হবে? উপসংহার 1 এবং 2 দুটোই কিন্তু সত্য। তো সঠিক উত্তর কি? অপশন ডি। 26 নম্বর প্রশ্ন। সুন্দরবন কোন ধরনের বনভূমি? বলো। কোন ধরনের বনভূমি? সঠিক উত্তর হবে কি? অপশন সি, ম্যানগ্রোভ বনভূমি। ঠিক আছে? একবারে সহজ প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? কে করেন? সঠিক উত্তর হবে কি? অপশন সি, রাষ্ট্রপতি। বুঝতে পেরেছ? 28 নম্বর প্রশ্ন। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে খেলাধুলা, স্পোর্টসে। অপশন সি। চলো দেখে নিই পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন। পি এবং কিউ এর গড় কি? 35। তাদের যোগফলটি হবে কত? বলো। পি এবং কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফল হবে কত? কত হবে? হ্যাঁ, একবারে সহজ প্রশ্ন। এই দুটো সংখ্যা যদি যোগফল, গড় যদি 35, তাহলে যোগফল কত হবে? 35 গুণে 70, 70 হবে সঠিক উত্তর। ওকে, চলো দেখে নিই 30 নম্বর প্রশ্ন। যদি a:b সমান 4:3 হয় এবং b:c সমান 7:5 হয় এবং c:d সমান 9:8 হয়, তাহলে a:d সমান কত? আমরা কি জানি? আমরা যদি এইভাবে বসাই যে a বাই b ইন্টু গুণ আকারে সবগুলো বসাই এবং b বাই c ইন্টু আর c বাই d বসে, তাহলে এইগুলো কিন্তু কেটে যাবে। আলটিমেটলি পড়ে থাকবে কি? a বাই d পড়ে থাকবে। মানে আমরা যদি সরাসরি a বাই d করি তাহলে কিন্তু চলে আসবে। মানে কি? 4/3, 7/5 ইন্টু 9/8। এবার কাটাকাটি করে দাও। 3 তিরিকে 9, 2 দিয়ে 4 দুগুণে 8, তাহলে কত হলো উত্তর? দেখো, 3 তিরিকে 9, কত হলো? 21/10, মানে কি? 21:10। ঠিক আছে? তো সঠিক উত্তর কি হলো? অপশন ডি। ওকে, 21:10। চলো দেখে নিই পরের প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন। সেই সময় তার দ্বিগুণ হয়। মানে সে 100 টাকা রেখেছিল, সেটা কি হয়েছিল? 200 টাকা হয়ে গেছিল। কত বছরে? 10 বছরে। 100 টাকাটা 10 বছরে। মানে কি? কত পার্সেন্ট? কত পার্সেন্ট হবে? মানে 10% সুদ ছিল। ঠিক আছে? 10 টাকা করে বেড়েছিল কিন্তু 10% সুদ। আর কি চেয়েছে এটা? তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? 10%। একবারে সহজ প্রশ্ন এটা। 10%। 32 নম্বর প্রশ্ন। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কি বলা হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে কি? বুটিং বলে। ঠিক আছে? কি বলে? বুটিং বলে। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? বুটিং বলা হয়। এই প্রক্রিয়ায় কম্পিউটার তার হার্ডওয়্যার উপাদানগুলি পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমকে মেমোরিতে লোড করে, যাতে সিস্টেম ব্যবহারের জন্য প্রস্তুত হয়। বুঝতে পেরেছ? চলো দেখে নিই পরের প্রশ্ন। 200 টাকার কত শতাংশ হলো কি? 35 টাকা। 200 টাকার কত শতাংশ হলো হচ্ছে 35 টাকা। তাহলে 35/200 ইন্টু 100 করে দিলে অ্যান্সার হয়ে যাবে। কেটে দাও। 0 0 সব কেটে গেল। মানে কত হলো? 2 সতেরো 34.5, মানে 17.5%। ঠিক আছে? তাহলে অপশন বি। তার সঠিক উত্তর কি হলো? 17.5% বা 17.5%। চলো দেখে নিই 34 নম্বর প্রশ্ন কি রয়েছে। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। মানেটা কি হলো? মানেটা হচ্ছে কি? ছেলে তার মাকে মানে মা তার ছেলেকে বলছে যে তার মা আমার মায়ের কন্যা। মানে সে নিজের কথাই বলছে আরকি। ওই মহিলা পুরুষের সঙ্গে কিভাবে সম্পর্কিত? কিভাবে সম্পর্কিত? বলো? মাতা। ঠিক আছে? মাতা। চলো দেখে নিই পরের প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন। বেমানানটি খুঁজে বের করুন। তাহলে বেমানান খুঁজতে বের করেছে। তাই ১ম এ এল রয়েছে। এল মানে কত? এল হচ্ছে ১২। তারপরে এন ১৪। পি কত? পি ১৬। আর কত? আর ১৮। হলো। এ ১, সি ৩,
E5, G7, S কত, S90, T20, আর হচ্ছে ভি কত, V22, আর এক্স কত, 24, আই কত বলো, I9, K11, M13, আর ও হচ্ছে 15। তাহলে কি দেখো ডিফারেন্সগুলো, কি সমস্যাগুলো দেখো, এখানে 12 থেকে 14 হয়েছে, 14 থেকে 16 হয়েছে, 16 থেকে 18, দুই ডিফারেন্স সব। 1 থেকে 3 হয়েছে, 3 থেকে 5 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, 9 থেকে 11 হয়েছে, 13, 11 থেকে 13 হয়েছে, 13 থেকে 15 হয়েছে। কিন্তু এখানে কিন্তু সব এখানে কিন্তু একটু ডিফারেন্স আলাদা। এইটা ভুল, স্টার্টিং এ ভুল আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু স্টার্টিং এ ভুল আছে, 19-20 হয়ে গেছে, মানে এটা ভুল আছে। তাই তো বেমানান এটা। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এসটি ভিএক্স। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কয়টি ছিল বলো। এটা কেমন করে করবে? হ্যাঁ, একবারে সহজ প্রশ্ন ছিল এটা। কি করে করবে? ধরে নাও, তাহলে কি বলছে, হাঁস প্লাস হচ্ছে কি গরু, টোটাল মাথা কত, 7টা। টোটাল মাথা 7টা মানে কি, টোটাল 7টাই রয়েছে। এবার হাঁস কটা গরু কটা সেটা বের করতে হলে কি করতে হবে, ধরে নিতে হবে প্রথমে আমাকে হাঁস ধরতে হবে, একদিকে হাঁস একদিকে গরু, ধরে নাও টোটালটাই হচ্ছে হাঁস। তাহলে কটা পা হবে, পা ধরে করতে হবে আমাকে। তাহলে কটা পা হবে বলো, তাহলে 7 দুগুণে হাঁসের 14টা পা হবে। ঠিক আছে, এবার ধরে নাও 7টাই গরু, তাহলে কটা পা হবে, 7 4 28টা কিন্তু পা হবে, কিন্তু আমাকে পা কটা বলেছে, 18টা পা। ওকে, মিডিল টার্ম করতে হবে, মানে মিশ্রণ বা অ্যালিগেশন করতে হবে। এদিকে বিয়োগ করলে কত হবে 10, এদিকে বিয়োগ করলে কত হবে 4, মানে 5:2, এই অনুপাতে কিন্তু হাঁস আর গরু রয়েছে। আর টোটাল কত, টোটাল জানি হচ্ছে কি 7। আর এখানে দেখো 5 আর 2 যোগ করলে কিন্তু টোটাল অনুপাত কিন্তু 7। তাহলে হাঁস কটা রয়েছে, 5টাই রয়েছে। ঠিক আছে, আর গরু কটা রয়েছে, 2টো রয়েছে। হাঁস হচ্ছে 5টা রয়েছে আর গরু রয়েছে 2টো। বুঝতে পেরেছো? একবারে সহজ প্রশ্ন ছিল এটা। চলো দেখে নিই পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? কোন জেলা? এটা একটু কনফিউশন থাকতে পারে, দেখা যাক অফিসিয়াল অ্যান্সার কিতে কি নেয়। তবুও আমি একটা অ্যান্সার দিচ্ছি এখান থেকে। কোন জেলা? আমি বলছি বাঁকুড়া, অপশন বি বাঁকুড়া। বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এটা প্রথম উদ্ভূত একটি ঐতিহ্যবাহী রেশম বস্ত্র। যদিও এই শাড়ির বুনন প্রথমে কোথায় হয়েছিল, মুর্শিদাবাদের বালুচর গ্রামে শুরু হয়েছিল। প্রথমে কোথায় শুরু হয়েছিল, মুর্শিদাবাদের বালুচর গ্রামে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পরবর্তীতে এই শিল্পটি বিষ্ণুপুরে স্থানান্তরিত হয় এবং সেখানেই খ্যাতি লাভ করে। এই শাড়ি তার সূক্ষ্ম নকশা এবং উৎকৃষ্ট বুনন শৈলীর জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। তাহলে প্রথমে কোথায় ছিল, মুর্শিদাবাদের বালুচরে, পরবর্তীকালে সেটা বাঁকুড়ার বিষ্ণুপুরে এসে সেটা কি বলে, সেটা বিশেষভাবে খ্যাতি বা পরিচিতি লাভ করে। তাই আমি নিলাম বাঁকুড়া। দেখা যাক অফিসিয়াল অ্যান্সার কিতে কি নেয়। ওকে, তখন আমি কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে পিন করে সেটাকে কারেকশন করে দেবো। ঠিক আছে, তোমরা তখন দেখে নিও। চলো দেখে নিই পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? এটা সরল সুদ। তাহলে 5 বছরে যদি 4% সুদ হয়, তাহলে টোটাল সুদ কত হবে বলো? 5 4 20%, তাই না? 5 4 20%। আর এই 20% মানে কি বলেছে? এই 20% মানে কিন্তু বলেছে কি 160 টাকা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সুদ পাওয়া যাবে। ঠিক আছে? 20% মানে যদি 160 টাকা হয়, তাহলে আমার টোটালটা কি, আসল কি 100%। আসল কি, আসল হচ্ছে 100%, আসল 100%। তাহলে 100% সমান কত? 20 মানে 160 যদি হয়, তাহলে আসল 100% মানে কত? তাহলে 800 টাকা, তাই না? তাহলে সঠিক উত্তর হবে কি অপশন ডি, মানে 1% মানে কত, 8 টাকা, আর 100% সমান কি 800 টাকা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অঙ্কটা? চলো দেখে নিই পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন। 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। একে আমরা কি করতে পারি বলো, বলো, ভাগ প্রক্রিয়া করতে পারি।
এটাকে এটা দিয়ে আমরা গসাগু করতে পারি। না হলে আমরা সবচেয়ে সহজ উপায় কি যারা জানো না, সবচেয়ে সহজ হচ্ছে এটা। দুটোকে উৎপাদক বিশ্লেষণ করবে। ৫,৪৪৫ প্রথমে ৫ দিয়ে ভাগ করো। ৫ একে ৫, ৫ শূন্য, ৫ আষ্টে ৪০, ৫ নয় ৪৫। আবার ৫ দিয়ে যাবে না, ৩ দিয়ে যাবে। ৩ তিরিকে ৯, ৩ ৬, ৩ তিরিকে ৯, আবার ৩ দিয়ে যাবে। ৩ একে, ৩ দ্বিগুণে ৩ একে, ১১ একে ১২১। এখান থেকে এটা আসলো। এটাকে ভাঙো। দুটো একসাথে করতে পারো তোমরা। যার যেটা মনে হবে। দুটো একসঙ্গে করতে পারো। যেই দুটোর মধ্যে যেটা কমন ফ্যাক্টর থাকবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে? কমন ফ্যাক্টর। ৭ দিয়ে যাবে এটা। ৭ দিয়ে গেলে কি হবে? ৭ একে ৭, ৭ তিনে ২১, ৭ তিনে ২১, ৭ একে ৭। ১১ দিয়ে যাবে। ১২১, ১১। দেখো, এখান থেকে কমন কি আসলো? এই ১১, এখানে দুটো ১১, এখানেও কিন্তু দুটো ১১। তাহলে দুটো ১১ ইন্টু ১১ মানে কি? ১১ ইন্টু ১১ মানে কি? ১২১। এটা কমন। তাহলে সঠিক উত্তর কি হবে? ১২১। ঠিক আছে? এভাবে করতে পারো, ওইভাবেও করতে পারো, যেমন খুশি মনে হবে। এটাকে ওটা দিয়ে ভাগ করেও করতে পারো। দুটোকে একসঙ্গে উত্তর বিশ্লেষণ করতে পারো, তাও করলে হবে। যেটা কমন ফ্যাক্টর হবে সেটাই হবে অ্যান্সার। দেখো লাস্ট প্রশ্ন, ৪০ নম্বর প্রশ্ন। টোটাল ছিল কি ৪০ টা প্রশ্ন। কম্পিউটারের সিপিইউ এর পূর্ণ রূপটি কি? অর্থাৎ কি সিপিইউ কথার অর্থ কি? কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সঠিক উত্তর হবে অপশন এ। তাহলে এই ছিল টোটাল ৪০ টা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমাদের কত কি স্কোর হলো তোমরা দেখে নাও। সম্ভাব্য সঠিক উত্তরগুলো আমি বলে দিলাম। তবুও তোমরা একবার দেখে নাও, মিলিয়ে নাও সুন্দর করে। ঠিক আছে? আর সামনে যারা পরীক্ষা দাওনি তারাও দেখবে। কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, আসতে চলেছে। সেখানে কিন্তু হেল্পফুল হবে। প্রিভিয়াস ইয়ার দেখা কিন্তু খুব জরুরি। বুঝতে পেরেছো? চলো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। সামনে আবার নানান ধরনের পরীক্ষা রয়েছে। যদি পরীক্ষা কারো খারাপ হয়, কেউ ভেঙে পড়ো না। আবার পরীক্ষা আসতে চলেছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশনটা চালিয়ে যাও। কেউ সময় নষ্ট করো না এবং গ্যাপ দিও না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। চলো, দেখা হবে পরের ভিডিওতে।